পাহাড়, ঝর্ণা আর সবুজের অপার মেলবন্ধন সিলেট। প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি পথের বাঁকে লুকিয়ে আছে প্রকৃতির নতুন বিস্ময়। সেই সিলেট ভ্রমণের গল্প শুরু করছি আজ। এবার আমাদের জার্নিটা ছিল একটা রিজার্ভ বাসে। মোটামুটি 40 থেকে 45 জন যাত্রী ছিলাম, সবাই আমাদের আত্মীয় স্বজন এবং পরিচিতর মধ্যে। তো সকাল হতেই আমরা পৌঁছে যাই সিলেটে। দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় উঠি। ইতোমধ্যেই আমরা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের একটি অংশে পৌঁছে গেছি, যেটা হরিপুরে অবস্থিত। জায়গাটি অবশ্য আগুন পাহাড় নামে পরিচিত। এর বিভিন্ন অংশ দিয়ে গ্যাস বের হয় এবং আগুন জ্বালিয়ে দিলে আগুন জ্বলতে থাকে, তাই খুবই সাবধান এখানে গেলে। চা বাগানের সুবাস, রাতারগুলের রহস্য আর জাফলংয়ের সৌন্দর্য নিয়েই এবার আমাদের সিলেট ভ্রমণটি। এবারে আমাদের প্রথম গন্তব্য জাফলং। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চোখ ধাঁধানো সৌন্দর্য। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, যেটা অবশ্যই ইন্ডিয়ার ওই অংশে পড়েছে, এবং খালি চোখেই বেশ বড় সড়ো কয়েকটা ঝর্ণার দেখা পেলাম এখানে। প্রথমবারে যারা জাফলংয়ে আসবে, এই সৌন্দর্যটাই তাদেরকে প্রধানত আকর্ষণ করবে। আমরা জাফলংয়ে পৌঁছে একটা রিসোর্টে উঠি। রিসোর্ট হচ্ছে জাফলং কিংস্টন রিসোর্ট। রিসোর্টটির অবস্থান একদমই মেইন পয়েন্টে, অর্থাৎ এখান থেকে সোজা তাকালে ইন্ডিয়ার ভিউ পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এবং বাম দিকে গেলে নৌকা নিয়ে ঘুরতে যাওয়ার যে জায়গা বা মায়াবী ঝর্ণা, সেটা একদমই কাছে। রিসোর্টে কিছু সময় রেস্ট নিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের পরবর্তী গন্তব্য মায়াবী ঝর্ণা ও খাসিয়াপল্লী। প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটা খুবই পছন্দের হবে, অর্থাৎ যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কোথাও কোথাও খালি চোখে আপনি ঝর্ণার দেখা পাবেন। ওপারে যে শহরটি দেখা যাচ্ছে, ওটি মেঘালয়ের ডাউকি শহর। এখানে রাস্তাটা খুব একটা ভালো না, অনেক সরু এবং নিচের দিকে খাড়া, খুব সাবধানে পা ফেলতে হয়। আপনি এখানে ইঞ্জিন চালিত বা ইঞ্জিন ছাড়া, অর্থাৎ ছাউনি দেওয়া বা ছাউনি ছাড়া, দুই ধরনের নৌকাই পাবেন। সময় এবং দর্শনার্থীদের ভিড়ের উপর ডিপেন্ড করে ভাড়াটা নির্ধারিত হয়। 800 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে অবস্থা ভেদে। এই দিকটাতে সেই বিখ্যাত ডাউকি ব্রিজটা দেখা যায় খালি চোখেই, এবং ওখানে সীমানা প্রাচীর দেখা যায়, যেখানে পাশাপাশি দুইটি দেশের পতাকা, ইন্ডিয়া এবং বাংলাদেশের পতাকা বিদ্যমান। আমরা যে 3 দিন ওখানে ছিলাম, এক মুহূর্ত বৃষ্টির দেখা পাইনি। প্রচণ্ড রোদ আর গরম, যে কারণে সবসময় সঙ্গী ছিল ছাতা। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা ওই পারে চলে যাই। বোট থেকে নেমে আবার হাঁটা, পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হয়, এবং একটু পরে আমরা পৌঁছে যাই খাসিয়াপল্লী, যেখানে সেই বিখ্যাত মাচাং ঘরের দেখা পাই। খাসিয়াপল্লী থেকে বের হয়ে হয় ঝালমুড়ি পার্টি। এই পয়েন্টে নৌকায় নামিয়ে দেয়। এখান থেকে এই পার্টটাতে হচ্ছে খাসিয়াপল্লী, আর
এদিকে ঘুরলে এই পাশটাতে হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এখন আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। এটা জাফলংয়ের রাতের দৃশ্য। এপার থেকে দাঁড়িয়ে ওই পারের পাহাড়গুলোর উপরে ডাউকি শহরটা স্পষ্ট দেখা যায়। আলোয় ঝলমলে আলোকিত শহর। এভাবেই কেটে যায় জাফলংয়ের একটা দিন একটা রাত। এখন আমরা রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে রাতারগুল চৌমোহনী বাজার এলাকায় আছি। এখান থেকে অটো নিয়ে রাতারগুল যে মেইন পয়েন্ট সেখানে যেতে হবে। জনপ্রতি 10 টাকা করে ভাড়া, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা নৌকা ঘাটে চলে যাই। এখানে নৌকার ভাড়াটা ফিক্সড না, আসলে সিজন এবং সময়ের উপর ডিপেন্ড করে ভাড়াটা ওঠানামা করে। 800 থেকে 2000 টাকা পর্যন্ত নৌকা ভাড়া নিয়ে থাকে এরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র স্বাদুপানির জলাবন। এটি দেশের অন্যতম একটি প্রাকৃতিক বিস্ময়। বর্ষাকালে বনটি পানিতে তলিয়ে যায়, আর তখন নৌকায় করে গাছের ফাঁক দিয়ে ভ্রমণ করা যায়। রাতারগুলকে অনেকেই বাংলাদেশের আমাজন বলে অভিহিত করেন। এখানে এসে মনে হয় প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটি যেন উদারভাবে বিলিয়ে দিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে রাতারগুল নিস্তব্ধতা ও সৌন্দর্য মনকে প্রশান্ত করে তোলে। প্রতিটি বাঁক, প্রতিটি গাছ, প্রতিটি জলরাশি যেন একটি নতুন গল্প বলে। রাতারকুল যেন একটি বন নয়, এটি প্রকৃতি আঁকা জীবন্ত এক জলরঙের ছবি। এজন্যই সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তোলা, ভিডিও করা নিয়ে। এভাবেই শেষ হয় আমাদের রাতারকুল ভ্রমণের পর্বটি। এবার পরবর্তী গন্তব্যের জন্য ছুটে চলা। আমাদের পরবর্তী গন্তব্য সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। এটি যেন প্রকৃতির আঁকা সাদা সবুজের অপূর্ব ক্যানভাস, যেখানে পাহাড়, নদী আর মেঘ মিলেমিশে তৈরি করেছে স্বর্গীয় সৌন্দর্য। বাস থেকে নেমে কিছুটা সামনে আগালেই নদীর ঘাট দেখা যায়। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নৌকা ভাড়া করে নৌকায় উঠতে হয়। যেহেতু আমাদের টিমটা অনেক বড় ছিল, তাই কয়েকটি নৌকায় ভাড়া করতে হয়েছে। একটা নৌকাতে 10 জন 12 জনের বেশি ওঠা যায় না।
প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগে ওপারে যেতে। এই সময়টা বেশ উপভোগ্য। নৌকা থেকে নেমে আবার কিছুটা পথ হাঁটা, একটু সামনে যেতেই পাথরের দেখা পাওয়া যায়, অবারিত সাদা পাথর চারিদিকে। এখানকার স্বচ্ছ আর ঠান্ডা পানি দেখে আপনি কোনোভাবেই গা ভেজানোর লোভ সামলাতে পারবেন না। প্রস্তুতি না থাকা সত্ত্বেও আমি দেখেছি অনেকেই নেমে যায় গা ভেজানোর জন্য। তাই আমিও নেমে পড়েছিলাম আমার ছানাপোনাদের নিয়ে। তাদের আনন্দ আর ধরে না। ভোলাগঞ্জ সাদা বছর ঘোরার পরে এবারে সিলেট শহরে পৌঁছলাম। এখন গন্তব্য শাহপরানের মাজার। এখন আমরা সেদিকে যাচ্ছি। মাজার ঘুরে এসে রাতের খাওয়া দাওয়া ছিল আমাদের পানসি রেস্টুরেন্টে, সিলেটের সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্ট। যেহেতু আমরা গিয়েছিলাম একদম পিক সিজনে, অর্থাৎ ঈদের ছুটির পরে, আর আমাদের লোক সংখ্যাও ছিল আমরা অনেক, তাই হোটেল পেতে খুব কষ্ট হয়েছিল। মোটামুটি রাত 1টা পর্যন্ত পুরো শহর চষে বেরিয়েছে হোটেল। আমরা রাতে এই হোটেলটাতেই ছিলাম। এরপরে বেশ কিছু মন্দির ঘুরে দেখতে বের হই সিলেট শহরে এবং আশেপাশে। আমরা একটা সিএনজি রিজার্ভ করে ঘুরতে বেরোই। প্রথমে আমরা যে মন্দিরটাতে যাই, এটি হচ্ছে শ্রী শ্রী সর্ববানন্দ ভৈরব, যেটা এখানে শিব মন্দির নামে পরিচিত। মন্দিরটা দেখতে বেশ সুন্দর। এখানকার পুরোহিত মশাইয়ের কাছে মন্দিরের ইতিহাস সম্পর্কে জানি এবং তিনি আরও একটা মন্দিরের সন্ধান দেন বেশ পাশেই। আমাদের পরবর্তী গন্তব্য জৈনপুর, দক্ষিণ সুরমা, সিলেট।
শ্রী মহালক্ষ্মী ভৈরবী গিবরা মহাপীঠ এখানে অবস্থিত। মন্দিরটির স্থাপত্য কারুশিল্পী দেখে চোখ জুড়িয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি সিলেট অঞ্চলের একটি পরিচিত আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ভক্তরা পূজা, প্রার্থনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হিন্দু ধর্মমতে দেবী সতীর দেহখণ্ড বিভিন্ন স্থানে পতিত হয়ে যে 51টি শক্তিপীঠের সৃষ্টি হয়েছে, গিবরা মহাপীঠ তার মধ্যে অন্যতম। আমাদের পরবর্তী গন্তব্য চায়ের দেশ শ্রীমঙ্গল। সিলেট শহর থেকে শ্রীমঙ্গলে আসতে আমাদের দুপুর হয়ে যায়। এর মধ্যে পেটের মধ্যে ক্ষুধা তাড়া দিচ্ছিল, তো এখানেও আমাদের খাবার জন্য হোটেল নির্ধারিত ছিল পানসি। আমরা সিলেট শহরে যে পানসিতে খেয়েছি তার চেয়ে এখানকার খাবারের মান অনেক ভালো এবং অনেক টেস্টি ছিল। দুপুরের খাওয়া শেষ করে আমরা বাংলাদেশের চায়ের রাজধানীর সৌন্দর্য উপলব্ধি করার জন্য বেরিয়ে পড়ি। সবুজের অসীম বিস্তারে হারিয়ে যাওয়ার নামই শ্রীমঙ্গল, যেখানে প্রকৃতি আর প্রশান্তি হাত ধরাধরি করে চলে। চোখ জুড়ানো চা বাগান, লাউয়াছড়া বন আর 7 রঙের চায়ের গল্প, শ্রীমঙ্গলের এক ভ্রমণে বহু অনুভূতির সমাহার। আমাদের পরবর্তী গন্তব্য লাউয়াছড়া ফরেস্ট। সেখানে যাওয়ার পথে বেশ কয়েকটি চায়ের রিসোর্ট দেখতে পাই। কখনো ঝিরি দিয়ে বয়ে আসা ঝর্ণার শব্দ, আবার কখনো পাখির কলতান। এভাবেই মুখর থাকে লাউয়াছড়া বনের ভিতরের পরিবেশ। কিছুদূর গিয়ে আমরা কিছু বানরের ঝাঁকের দেখা পাই। বানরগুলো খাবার দিলে ছুটে চলে আসে এবং খেলা করে নিজেদের মতো। লাউয়াছড়া ফরেস্টের অন্যতম প্রধান আকর্ষণ রেল লাইনটি। সবাই এখানে এসে ছবি তুলে ঘুরে বেড়ায়। বেশ কয়েকটি সিনেমার শুটিং এখানে হয়েছে, যা এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে। এখানে কিছু সময় হাঁটাহাঁটি করে বসি এবং বিশ্রাম নিই। এভাবেই আমাদের লাউয়াছড়া বনের অভিজ্ঞতা পার হয়ে যায়। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যাওয়া আসার পথেই পরে সেই বিখ্যাত রয়্যাল টিউলিপ রিসোর্ট। আমরা এখানে কিছু সময় অবস্থান করি এর সামনে।
এটাও একটা টুরিস্ট স্পট বলে বিবেচিত হয়, অনেকে এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে। দুই দিকে অবারিত সবুজ চায়ের বাগানের মাঝে দিয়ে এবার আমরা যাই মণিপুরি পল্লী। এটা মণিপুরি গ্রাম বলেও বিখ্যাত। এখানে একটা মার্কেট রয়েছে যেখান থেকে কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়, যেমন মণিপুরি শাড়ি তার মধ্যে অন্যতম। ঘুরতে ঘুরতে এভাবেই দিনটি শেষ হয়ে যায়। রাবার বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলোই রাবার গাছ। এভাবেই আমাদের সিলেট ট্যুরের সমাপ্তি হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।